ওভারহেড ট্রান্সপারেন্সিস। আচ্ছা, আমাদের তো এখন বর্তমানে মাল্টিমিডিয়া প্রজেক্টর আসছে, তাই না? কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টরের আগে আপনার হচ্ছে এই আরেকটা যে অ্যানালগ প্রজেক্টর ছিল, সেইটাতে এই ওভারহেড ট্রান্সপারেন্সিস ইউজ করা হইতো। এটা আপনি 10 নম্বর সিবিএলএম এ যখন যাবেন, এই সেম রিসোর্সগুলো আবার রিপিট পাবেন। তখন ওখানে একটা ছবি দেওয়া আছে। ওই আগেরকার আমলের মাল্টিমিডিয়া প্রজেক্টর যেরকম ছিল, ওই প্রজেক্টরে আপনার একটা লাইটের নিচে একটা কাগজে লেখা হইতো হাত দিয়ে, আর ওই লেখাটাই আপনার বোর্ডে তখন শো করতো। আর এখন তো কাগজে কলমে কিছুই লেখা লাগে না, মাল্টিমিডিয়া প্রজেক্টর চলে আসছে, বুঝতে পারছেন? ওই যে কাগজটা যে কাগজে লিখতো, ওইটাকেই বলা হয়েছে ওভারহেড ট্রান্সপারেন্সিস। ওভারহেড প্রজেক্টর ছিল তখন, ওই ওভারহেড প্রজেক্টরের জন্য ওভারহেড ট্রান্সপারেন্সিস। স্যার কি বুঝতে পারছেন? মেশিনটা আপনি যখন 10 নম্বর সিবিএলএম এ যাব তখন দেখায় দেব আপনাদের। একটা লাইটের নিচে থাকতো, লাইট থাকতো উপরে, প্রজেক্টরের উপরে লাইট থাকতো, ওই লাইটটার নিচে এরকম একটা কাগজ রাখতেন, কাগজটার উপরে হাত দিয়ে লেখা লাগতো, ওই হাত দিয়ে যা লিখতো সেটাই তখন ওই বোর্ডে শো করতো। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সিস। দেখেন এখানে কেস স্টাডিজ, হ্যাঁ, ধরেন আপনার আপনার আপনি তো ট্রেনার, ওকে? তো আপনার দুইটা স্টুডেন্ট কোনো একটা বিষয় নিয়ে মারামারি শুরু করলো। তো মারামারি শুরু করার পরে এখন তাদের বিচার করার জন্য আপনার কাছে মানে আসলো, বা কেউ নিয়ে আসলো যে ওদের বিচার করেন। তো বিচার করার পরে ফার্স্ট অফ অল আপনি তাদের দুই পক্ষেরই কথা শুনবেন, ওকে? দুই পক্ষের কথা শোনার পরে আপনি সেটাকে যাচাই বাছাই করবেন যে তাদের কথার ভিত্তি আছে কিনা। ভিত্তি থাকার পরে তারপরে গিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে যে দোষী আপনি তাকে শাস্তি দিবেন, বা যেভাবে হোক মাফ করে দিবেন, বুঝতে পারছেন? তো কেস স্টাডিটা হচ্ছে এইরকম যে আপনার কাছে একটা সমস্যা নিয়ে আসবে, সমস্যাটা আপনি শুনবেন, শুনে সবকিছু পুরোটা শোনার পরে ওইটাকে অ্যানালাইসিস করার পরে আপনার একটা সিদ্ধান্তে আসতে হবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে কেস স্টাডিজ বোঝার জন্য। আর এইটার বিস্তারিত আপনি তখন উপরের লেভেলে পাবেন। আপনাদের জন্য এখন আর এই কেস স্টাডিজটা এরকম কিছু না, খালি বুঝলেই হবে। এখন দেখেন এখানে লেখা আছে, কেস স্টাডিজ আর অ্যান এক্সিলেন্ট ওয়ে অফ প্রোভাইডিং opportunities for analysis or real world situation which pose problems for the learner to solve, as well as a chance to apply or consolidate their learnings. তার মানে এটা এমন ধরনের অ্যানালাইসিস টাইপের অপরচুনিটি প্রোভাইড করে যেটা দ্বারা রিয়েল ওয়ার্ল্ডের যে সিচুয়েশনগুলো আছে সেই সিচুয়েশনের যে প্রবলেমগুলো আর কি, রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের প্রবলেমগুলো কিভাবে সলভ করবে, কিভাবে হ্যান্ডেল করবে, এই ধরনের বিষয়বস্তুগুলো এখানে মানে আলোচনা করা হয় বা শেখানো হয়। এটাই হচ্ছে কেস স্টাডিজ, ওকে? বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? যদিও মনে হয় এখন আর কোনো ম্যাডাম নাই সেশনে, আমার মনে হচ্ছে সব স্যাররাই আছেন। ম্যাডাম আছি, ম্যাম আছি ম্যাম। যাক আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু আমার ওয়াইফাই একটু ডিস্টার্ব করছে, এটাই, তাছাড়া ম্যাম আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এখানে চার্ট আর ডায়াগ্রাম, এটা হচ্ছে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। সেটা হচ্ছে চার্ট আর ডায়াগ্রামের সুযোগ সুবিধা কি, মানে উপকারিতাটা কি, ইউজ করলে কি হবে?
আমি ওই বলবো হ্যাঁ বলেন, অবশ্যই। মানে ডায়াগ্রামের মাধ্যমে কোনো বিষয়ে সারমর্ম দেওয়া থাকে, এটা ক্যান্ডিডেট দেখলে মানে তাই বলতে মানে ওই কিছু শিখতে আগ্রহ জাগবে, এই মানে সারমর্ম দেওয়া থাকে ডায়াগ্রামে। আচ্ছা, মোট কথা স্যার মোটামুটি। ম্যাম হ্যাঁ বলেন। ডায়াগ্রামে হচ্ছে চিত্রটা উঠে আসে, আর চার্টটা হচ্ছে আপনার তার ওই ডায়াগ্রামের যেটা আপনার ইগুলা মেন মেন পয়েন্ট গুলো ওটা আপনার চার্টে উঠে আসে, এরকম কিছুই তো ম্যাম। হ্যাঁ, ওভারঅল দেখা গেছে যে চার্ট আর ডায়াগ্রামের মেইন কথা হচ্ছে, স্যার ঠিকই বলছেন, সেটা হচ্ছে আপনার একটা বিষয়বস্তু অনেক বড়, সেটার ওভারঅল একটা ছোট সারমর্ম, যেটা কি হতে পারে। চার্টের মাধ্যমে আপনার বড় একটা সামারি থাকে, ওই সামারিটার ছোট ছোট পয়েন্টগুলো আর কি করে নিয়ে আসে, মেইন মেইন পয়েন্টগুলো চার্টের মাধ্যমে নিয়ে আসে। তো এইটা আপনার লার্নিং সেশনে কিভাবে এফেক্টিভ ফেলায়, ধরেন আপনাদের আমি ধরেন এই যে সিবিএলএম গুলার খোলার সময় আপনাদের ভিতরে অনেকগুলা প্রশ্ন জাগে, আল্লাহ এত বড় সিবিএলএম কিভাবে শেষ করব। কিন্তু আমি যদি এই বইটা না ধরে পড়াইয়া আমি যদি একটু ওভারঅল প্রেজেন্টেশন ইউজ করতাম, আর প্রেজেন্টেশনের মাধ্যমে শুধু আপনার এই যে মূল মূল বিষয়বস্তুগুলো থাকতো, তখন কিন্তু আপনাদের ভিতরে একটা পড়ার আগ্রহ জাগতো। তাহলে বড় বড় এত বড় পড়া, এত পড়া, এই চিন্তাটা আপনাদের ভিতরে আসতো না। তখন আপনারা মানে মনে করতেন ধুরো অল্পই তো পড়া, পড়ে ফেলতে পারবো, একটা আগ্রহ জাগতো যে অল্প পড়া, ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শেষ হয়ে যাবে, এরকম। তাহলে এই চার্ট আর ডায়াগ্রাম ইউজ করে আপনি মেইন পয়েন্টগুলো বা মেইন যে সারমর্মগুলো বিষয়গুলো আপনি বুঝাইতে পারেন। ওকে, তো ডায়াগ্রামে আপনার চার্টে সচরাচর আপনার ওই মেইন মেইন পয়েন্টগুলো লিস্ট আকারে থাকে, আর ডায়াগ্রামে হচ্ছে আপনার ছবি ইউজ করে, যেই ছবিগুলো দ্বারা ওই পুরো সিচুয়েশনটা এক্সপ্রেস করা যায়, এরকম। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এবার দেখেন ইনস্ট্রাকশনাল গেমস এন্ড সিমুলেশন। ওকে, এইখানে কোনো ড্রাইভিং এর স্যার আছেন? মনে হয় না। ড্রাইভিং অকুপেশনের কোনো স্যার আছেন এখানে? আচ্ছা, মনে হয় নাই। আপনারা কি কেউ কখনো ওই যে ভার্চুয়াল গেম খেলছেন? ওই চোখে যে একটা মেশিন দেওয়া থাকে, তারপরে ওই হাতে যে একটা রিমোট থাকে, তারপরে হ্যাঁ, তারপরে ওই যে টিভিতে থাকে একটা মনিটর, তো আপনি ওইটা এমন ফিল করেন। হ্যাঁ, তো টিভিতে তখন ওটার সাথে সংযুক্ত থাকে, তো আপনি ওইটা এমন ভাব হয় যে ওইখানে আপনি আছেন, ডানে গেলে ডানে যায়, বামে গেলে বামে যায়, একটা বিষয় আছে না স্যার? এটা কি কেউ কখনো মানে করছেন কিনা বা দেখছেন কিনা আমি জানি না। তো আমাদের হ্যাঁ, এটা ড্রাইভিং ও আছে, সিমুলেশন ক্লাস করা যায়, যে স্টিয়ারিং হুইল থাকে, সামনে হচ্ছে ধরনের আমি এটার সাথে কি বলতে চাচ্ছি যে ইনস্ট্রাকশনাল গেমস এন্ড সিমুলেশন বিষয়টা হচ্ছে ওই রকমই ঠিক। আপনার লার্নাররা ইন্ডাস্ট্রিতে রিয়েল ওয়ার্ক ফিল্ডে কিরকম ভাবে কাজ করবে বা কি কি তাদের পারফর্ম করতে হবে, সেটা তারা এই সিমুলেশনের মাধ্যমে মানে গেমস এন্ড সিমুলেশনের মাধ্যমে একটা ধারণা পাবে। ওকে, কোনো একটা স্যারের মাইক্রোফোনটা একটু আওয়াজ হচ্ছে যে আপনি পেজ উল্টাচ্ছেন, তারপর গুনগুন করে পড়ছেন। তাহলে ইনস্ট্রাকশনাল গেমস এন্ড সিমুলেশনটা কি? সেটা হচ্ছে আপনি একটা রিয়েল ফিল্ডে কিভাবে কাজ করবেন, কি রকম কাজ করবেন, ওকে, কি কি কাজ করতে হবে, এটা সম্পূর্ণ একটা ধারণা আপনার এই গেমস এন্ড সিমুলেশনের মাধ্যমে বা ভার্চুয়ালি আপনাকে এটার অভিজ্ঞতাটা দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার ইনস্ট্রাকশনাল গেমস
অ্যান্ড সিমুলেশন। বুঝতে পারলে হাত তুলবেন, হ্যান্ড রেজ করবেন। মাত্র 2 জন বুঝতে পারছে 18 জনের মধ্যে। হ্যাঁ, অবশ্যই বলতেছি আমি। ইনস্ট্রাকশনাল গেমস অ্যান্ড সিমুলেশনটা হচ্ছে আপনার ভার্চুয়াল একটা মানে কি বলতে পারেন, অ্যাপ বলতে পারেন বা সফটওয়্যার বলতে পারেন, যাই বলেন না কেন, সেখানে আপনি রিয়েল ওয়ার্ল্ড বলেন বা রিয়েল ওয়ার্কের একটা ফিল পাবেন, রিয়েল, ফেক না। কিভাবে? মেশিনটাকে আপনি নিজের মতো করে চালাতে পারবেন। আপনি যদি বলেন ডাইনে যান, ডাইনে মুভ করেন, তাহলে ও ডাইনে যাবে। আর পরিবেশটা বা সিচুয়েশনটা এরকম হবে মনে হচ্ছে যে আপনি রিয়েলি ওটা করতেছেন। তো এই যে ইনস্ট্রাকশনাল গেমস এন্ড সিমুলেশন, এইটা একটা লার্নারকে শিখানো হয়, যারা ড্রাইভিং এ আছেন বিশেষ করে, রাস্তায় কিভাবে চালাবেন, ট্রাফিকের ভিতরে বা যার ভিতরে কিভাবে গাড়ি চালাবেন, এই সিমুলেশনের মাধ্যমে তাদেরকে প্রথমে এই ড্রাইভিংটা শিখানো হয়। তারা একটা ভাঙা গাড়ির ভিতরে বসে, সিমুলেশনের ভিতরে বসে, সিমুলেশন মেশিন, ওটার ভিতরে বসে তারা গাড়িটা চালায়। সেখানে সামনে তারা দেখে যে ট্রাফিক আছে, জ্যাম আছে, অনেক কিছু ক্রস করে ডাইনে বামে মেইনটেইন করে তারা শিখে। কেন শিখে? যেন তারা রাস্তায় ভালো মতো গাড়িটা চালাইতে পারে। তার কতটুকু এল পার্কিং করতে হবে, কিভাবে জিগজ্যাগ করতে হবে, ওভারটেক করতে হবে, বুঝতে পারছেন? এগুলো তারা ওই সিমুলেশনের মাধ্যমেই শিখায়। কেন? যেন বাস্তবে তারা রাস্তায় গাড়ি চালাইতে পারে আর এই বিষয়গুলো যেন বুঝে। তো এই গেমস এন্ড সিমুলেশন আপনার ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজটা করবেন একটা ধাপ আগেই দেওয়া হয়। ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগেই ইন্ডাস্ট্রিতে আপনি কিভাবে কাজটা করবেন সেটার একটা ধারণা দেওয়া হয় এই গেমস এন্ড সিমুলেশন অ্যাপের মাধ্যমে। বুঝতে পারছেন? এটাকে এইভাবে বলা যায় যে রিয়েল ওয়ার্কপ্লেসকে ভার্চুয়ালি এক্সপেরিমেন্ট করা। হ্যাঁ, বলতে পারেন যে আপনি রিয়েল ওয়ার্কপ্লেসে কিভাবে কাজ করবেন সেটা আপনি ভার্চুয়ালি শিখতেছেন। ওই ওয়ার্কপ্লেসে কেন শিখবেন এটা তাইলে? যেন আপনি ওই ওয়ার্কপ্লেসে আপনার যে এফোর্টটা বা ইফেক্টিভ ভাবে আরো কাজ করার জন্য, এই জন্য আগের থেকেই আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে শিখতেছেন এটা। বুঝতে পারছেন? ড্রাইভিং এ এটা এখন বর্তমানে করা হয়েছে, অন্য কোনো আমি অকুপেশনে দেখি নাই। কেন করা হয়েছে? কারণ তারা যেন ওই রাস্তায়, এখন কিন্তু বর্তমানে গাড়ি চালানোটা আমাদের ঢাকা শহরে, আমাদের বাংলাদেশে একদম খুবই রেয়ার, এটা সম্ভব না। কারণ আমাদের যে ট্রাফিক, ওই ট্রাফিকের একটা সিগনালে পড়ে গেলে আমাদের ওই আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, তাহলে বাকি স্টুডেন্টরা বসে থাকবে, তাহলে একটা ইনস্ট্রাক্টরের ওই 24 ঘন্টা আর কি সার্ভিস দিতে হবে, যেটা সম্ভব না। যার কারণে পাঠানো হয় যে কিভাবে সে কি করবে না। ওকে, এবার দেখেন মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ বিষয়টা হচ্ছে, ধরেন এখানে ঢাকার বাহিরে আছেন অনেকেই, হ্যাঁ, এখন টুইস্টনে ধরেন অ্যাসেসমেন্টের ডেট পড়লো 20 তারিখ। এখন 20 তারিখকে কেন্দ্র করে আপনি সবার প্রথমে চিন্তা করবেন যে আমার ঢাকার উদ্দেশ্যে টিকিট কাটতে হবে। টিকিটের পরে আপনি চিন্তা করলেন আমার প্যাকিং করতে হবে, আমি কয়দিনের জন্য যাচ্ছি সেই অনুযায়ী আমার প্যাকিং করতে হবে। প্যাকিং করার পর আপনি আপনার সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিবেন। নেওয়ার পরে তারপরে যেদিন ডেট আসবে সেদিন আপনি বাসের উদ্দেশ্যে রওনা দিবেন। কোন সময় রওনা দিয়ে আস্তে আস্তে টুইস্টনে আসলেন, বাস থেকে নামলেন, রিক্সা নিলেন, দিন শেষে টুইস্টনে পৌঁছাইলেন। এই যে আপনার মাথায় অ্যাসেসমেন্টের কথা শুনেই যে একটা প্রস্তুতি, কিভাবে কোন স্টেপের পর কি করবেন না করবেন একটা প্ল্যান করে ফেলছেন মাথায়। ওকে, এটাকেই বলা হয়েছে আপনার মাইন্ড ম্যাপ। দ্যাট মিনস মাইন্ড ম্যাপটা হচ্ছে একটা গ্রাফিক্যাল টেকনিক, যেটার মাধ্যমে আপনার চিন্তা শক্তি বলেন বা মনে রাখার কথা বলেন বা ক্রিয়েটিভিটি আছে না, বা প্রবলেম সলভিং বলেন, এটা করা যায়। দ্যাট মিনস একটা প্ল্যান প্রোগ্রাম, ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করবেন একটা প্ল্যান করা, একটা কিছু সলভ করা,
কোনো কিছু মনে করা। ওকে, এটাই হচ্ছে আপনার মাইন্ড ম্যাপে ইউজ করা হয়। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারলে হাত তুলবেন। কেউ হাত তুলে নাই? ও 2 জন, 3 জন, 4 জন, 18 জনে 4 জন, বাকি 14 জন বুঝে নাই। ঠিক আছে, বুঝতে পারছে অনেকেই। এই দেখেন, মিনোমিক এইডস এর হচ্ছে র্যাটারটা একটু মনে রাখবেন। র্যাটারের আর এ হচ্ছে রিলায়েবিলিটি। এই র্যাটার দ্বারা হচ্ছে আপনার মনে রাখানো হয়। ওকে, কি কনসেপ্ট গুলো আপনার মনে রাখানো হয় একটা লার্নারের। তো র্যাটারের এই বিষয়টা পড়বেন, সেটা হচ্ছে রিলায়েবিলিটি, এ ফর অ্যাসিউরেন্স, টি ফর ট্যানজিবল, ই ফর এমপ্যাথি, আর ফর রেসপন্সিভনেস। এটা আসে না, তারপরও আমি বলবো আপনাদের মনে রাখার জন্য। এবার দেখুন হচ্ছে পিকচার। এই পিকচারের এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা কথা, যে অ্যাজ দ্য ওল্ড এজেস সেইজ আ পিকচার ইজ ওর্থ 1000 ওয়ার্ডস। ওকে, একটা আপনি মুখ দিয়ে 1000 কথা বলবেন, ওই 1000 কথা বলারটা আপনার একটা পিকচার দিয়েই বুঝায় ফেলতে পারবেন। একটা পিকচারই আপনাকে বুঝাইয়া দেবে, এরকম হচ্ছে বিষয়টা। এখানে দেখেন এটা কি বলছে, এটা হচ্ছে রাইটিং ইফেক্টিভ ট্রেনিং অর লার্নিং ম্যাটেরিয়ালস। ওকে, ইফেক্টিভ ট্রেনিং আর রাইটিং লার্নিং ম্যাটেরিয়ালস। Effective training বা learning materials require knowledge, skill and effort in preparation of writing. Consider that you need. আপনি যখন আপনার লার্নারের জন্য কিছু লিখবেন, সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার কনসিডার করতে হবে বা বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে টু এনজয় রাইটিং। আপনি যে লেখাটা লিখছেন সেটা অবশ্যই এনজয় করবেন। ওকে, তারপরে দেখেন, তারপরে knowledge of your subject area and be able to put time into research. আপনি যে এরিয়াটা নিয়ে বা যে সাবজেক্টটা নিয়ে লিখবেন, সেই সাবজেক্ট সম্পর্কে আপনার পর্যাপ্ত নলেজ থাকতে হবে, এবং ওই লাগলে ওইটার উপরে, ওই টপিকটার উপরে প্রয়োজন পড়লে আপনি রিসার্চ করবেন। ওকে, রিলিভেন্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্যাট ইউ ক্যান ড্র আপন। প্রয়োজন পড়লে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, মানে এক্সপিরিয়েন্স থেকেও লেখাটা লিখবেন, শেয়ার করবেন। অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অফ ইনস্ট্রাকশনাল ডিজাইন, অ্যাডাল্ট লার্নিং অ্যান্ড ট্রেনিং। আপনি যে লেখাটা শেষ করলেন সেটা সম্পর্কে ডিজাইনটা কিন্তু আপনার লেখার, মানে কভারের কথা বলছে, বইয়ের কভার, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। কারণ ধরেন আপনি বইটা লিখছেন বাচ্চাদের জন্য, কিন্তু বিষয়টা বা কভার পেজটা দিয়ে রাখছেন একটা অ্যাডাল্টদের, তাহলে কি হবে? সুন্দর হবে বিষয়টা? বা আপনি একটা অ্যাডাল্টদের জন্য বিষয়টা লিখছেন, দিয়ে রাখছেন উপরে কভার একটা বাচ্চাদের, তাহলে কি হইল বিষয়টা? কখনোই নয়। তাহলে আপনি যে ডিজাইন করছেন ওভারঅল, তো ওই ডিজাইনটা আপনার কাদের জন্য করছেন সেটা ঠিক রেখে আপনার বাকি বিষয়গুলো আর কি করতে হবে, ইনস্ট্রাকশনাল যে বিষয়গুলো সেগুলো করতে হবে। এবার হোক সেটা কভার বা ভেতরের লেখা, আপনার যে সঠিক মানে রেসপন্ডেন্ট, তাদের জন্যই আপনি এই বিষয়টা বিবেচনা করবেন। টু ফোকাস ফর পিরিয়ড অফ টাইম উইদাউট ইন্টারাপশন। দ্যাট মিনস আপনি যখন কাজটা করবেন বা লেখাটা শুরু করবেন, একটু ফোকাস দিবেন, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেটাকে কন্টিনিউ করবেন। অর্ধেক বসলেন, কেউ ডাক দিল চলে গেলেন, বা 1 সপ্তাহ বসলেন, 1 সপ্তাহ পরে মন চাইলো না, আবার মানে কয়দিন গ্যাপ দিয়ে আবার বসলেন, এরকম যেন না হয়। এক্ষেত্রে কি হয়, আপনার যে ধারণাটা সেটার একটা পরিবর্তন চলে আসে। বা ধরেন আপনি রিল্যাক্স ভাবে একটা লেখা শুরু করছেন, এখন আপনি রিল্যাক্স হইতে গিয়ে আরো অন্যান্য বিষয় আনুষঙ্গিক নিয়ে আসছেন,
তো সেক্ষেত্রে কিন্তু আপনি কভারটাও মানে লেখাটাও কমপ্লিট করতে পারবেন না যদি কোনো বাধা বিপত্তি বা ইন্টারাপশন আসে। তার মানে আপনি যখন একটা বিষয় নিয়ে বসবেন তখন শুধু ওই বিষয়টাকেই কেন্দ্র করে ফোকাস করবেন। ওকে, এই বিষয়গুলো বলছে। এইটা দেখেন একটু, আপনি আপনার রাইটিং স্টাইলটা ইমপ্রুভ করতে চাচ্ছেন। ওকে, ইমপ্রুভ করার ক্ষেত্রে তখন আপনি কি করবেন সেটা হচ্ছে ইউজিং ওভারভিউ ইনস্টেড অফ ইন্ট্রোডাকশন। তার মানে বর্তমানে যে এসে রাইটিং এটা এমন হয়েছে যে আগে আমরা ইন্ট্রোডাকশন ইউজ করতাম যে বা ভূমিকা বলতাম, এখন আর ভূমিকা বলে না, এখন ওভারঅল একটা ফার্স্টে লিখে যে এই রচনাটা এটা সম্পর্কে ওভারঅল বলছে বা এই বিষয়বস্তু, তারপরে হচ্ছে গিয়ে আপনার বাকি পয়েন্টগুলোতে আসে। তো এখানেও এটা বলছে আপনি যখন লিখবেন তখন একটা সামারি দিবেন বা ওভারঅল লিখবেন যে এই বিষয়টা এটার উপর বলা হয়েছে, তারপরে আপনি বাকি কথাগুলো লেখা শুরু করবেন। যেমন আমাদের সিবিএলএম এর ক্ষেত্রে আপনি চাইলে এক্সাম্পল হিসেবে দেখতে পারেন, যেমন আমাদের সিবিএলএম একটা টাইটেল দেওয়ার পরে কিন্তু একটা ডেসক্রিপ্টর লেখা আছে, তাহলে ওই ডেসক্রিপ্টরটা দেখে কিন্তু একটা শর্ট সামারি, ডেসক্রিপ্টরটা মানে কি একটা শর্ট সামারি, তাহলে ওই শর্ট সামারিটা দেখে কিন্তু আপনি বুঝতে পারেন যে এটার ভিতরে কি লেখা আছে, তাই না? তারপরে আমরা ওই লার্নিং আউটকামে যাই, এলিমেন্টে যাই, এরপরে প্রত্যেকটা ইনফরমেশনে যাই, তাই না? তো আপনার লেখাটা বলতে এরকম হইতে হবে যে প্রথমে আগে একটা ওভারভিউ দিবেন যে আপনি কি নিয়ে লিখছেন পুরোটা, তারপরে আপনি ভিতরে যাবেন। এই মেক দ্য ডায়ালগ সাউন্ড রিয়েল নট আর্টিফিশিয়াল। আপনারা কেউ এখানে বই পড়েন কোনো রাইটারের? কেউ কি আছেন যে বই মাঝে পড়েন? মাঝে গল্প হতে পারে, পড়েছি, উপন্যাস? মাঝে মাঝে ম্যাম। আচ্ছা, তাহলে আচ্ছা, আমার সবচেয়ে ফেভারিট রাইটার হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারপরে আরো আছেন হুমায়ুন আহমেদও ভালো লাগে, আরো আছেন ওরা। তো আমি অনেক রাইটারের বই পড়ি, আমি একজন বই পড়ুয়া। তো অনেক রাইটারের বই পড়লেও আমি শীর্ষেন্দুর বইয়ের ভিতরে একটা ফিলিং পাইছি, সেটা হচ্ছে যে আমি যে তার লাইনগুলো পড়ছি ওটা আমার মাথায় প্লাস হচ্ছে আমার সামনে